গ্রাফিক ডিজাইনারদের জন্য ইলাস্ট্রেটর খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। আজকে আমি এই ভিডিওটিতে ইলাস্ট্রেটরের বেসিক কিছু টুলস এবং টিপস সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। তো ইলাস্ট্রেটরটা আমি শুরু থেকে ওপেন করি। তো ইলাস্ট্রেটরটি ওপেন হচ্ছে। ইলাস্ট্রেটর ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা তো অনেকেই ইলাস্ট্রেটরের যে ক্র্যাক ভার্সন আছে ওইটা ইউজ করি, কিন্তু আমার এটা পেইড ভার্সন, তো যার কারণে এরকম ইন্টারফেস আসছে। এখানে ক্রেডিটও আছে কিছু। তো আমরা এরকম একটা ইন্টারফেস আসবো। এই ইন্টারফেসটিতে আমরা বাম পাশে নিউ ফাইল, ওপেন ফাইল এরকম দেখতে পারি, আবার নাও দেখতে পারি, বা পুরো পুরো ইন্টারফেসটাই একদম ব্ল্যাঙ্ক থাকতে পারে, কোনো ধরনের ডকুমেন্ট বা এইগুলো নাও থাকতে পারে। যদি ওইগুলো না থাকে তাহলে আমরা আমাদের এই দুইটার একটাই কাজে লাগে বেশি, নিউ ফাইল। নিউ ফাইলটা আমরা কন্ট্রোল এন প্রেস করে, কিবোর্ডের কন্ট্রোল এন প্রেস করলেই নিউ ডকুমেন্ট ফাইলটা, নিউ ডকুমেন্ট সেটআপের যে ইন্টারফেসটা ওইটাতে যাইতে পারবো। তো আমাদের যদি আমরা কোনো নতুন একটা ডিজাইন করতে চাই বা নতুন একটা ডিজাইনের কাজ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই নিউ ডকুমেন্টস নিয়ে কাজ করতে হবে। আর আমাদের যদি পূর্বের কোনো ডিজাইন ওপেন করতে চাই, সেটা অনেকভাবে ওপেন করা যায়। আমি যদি আমার ডেস্কটপে যাই, সেখানে যদি কোনো ধরনের কোনো একটা ডিজাইন ওপেন করি, এই যে ডিজাইন ওপেন উইথ ইলাস্ট্রেটর, এইভাবে ওপেন করা যাবে। আবার আমি যদি এখন হোমে যাই, এইখানে এই যে ওপেন আছে, এইখান থেকে ওপেন করা যাবে, অনেকভাবে ওপেন করা যায়। তো এরকম এই ইন্টারফেসটিতে আসার পর আমরা এইখানে কিছু ফাইল দেখতে পারবো, মেনু বার। এখানে ফাইল, এডিট, অবজেক্ট, এইগুলোর কাজ এইখানে না। আমরা শুধু এখানে কাজ কাজে লাগতে পারে শুধু ফাইল মেনুটা। যারা ইলাস্ট্রেটরে কাজ করবেন তারা অবশ্যই এই শর্টকাট কি এগুলো সম্পর্কে খেয়াল রাখবেন, এইগুলো আয়ত্তে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার ডিজাইন করতে একটু টাইমটা অনেক কম লাগবে। এই দেখেন নিউ, আমরা যদি কোনো একটা নিউ ডকুমেন্ট নিয়ে ডকুমেন্ট সেট আপ করি, তাহলে এই যে এই যে ফাইলে যাওয়ার পর নিউ, এখন নিউ এই পাশে দেওয়া আছে কন্ট্রোল এন। এখন আমি কন্ট্রোল এন প্রেস করি, তাহলে আমার নিউ ডকুমেন্ট সেট আপের ইন্টারফেসটা চলে আসছে। এইখান থেকে আমরা যেই ফাইলটা ডিজাইন করব, আমরা যদি একটা লোগো ডিজাইন করি বা ব্যানার, পোস্টার, সোশ্যাল মিডিয়া ডিজাইন, অনেক ধরনের ডিজাইনই আছে। বাই ডিফল্ট ইলাস্ট্রেটর সফটওয়্যারটিতে কিছু সাইজ দেওয়া আছে। এই দেখেন এখানে দেওয়া আছে A4 সাইজ, আবার এখানে কাস্টম কিছু সাইজ দেওয়া আছে। এগুলো হলো আমি নিজের আর কি পূর্বে এই সাইজগুলো নিয়ে কাজ করছি যারা, এইটাই হলো রিসেন্ট। আর সেভড মানে আমি এই যে এখানে একটা সেভড করে রাখছিলাম, এটা এখানে দেখাইতেছে। আপনি যদি সেভ করেন, কোনো একটা সেভ করার আর্টবোর্ড সেভ করার টিপসটা আমি আপনাদেরকে পরে দেখাবো। সেভ করাটা পরে দেখাইতেছি আমি আপনাদের। এখন মোবাইলের জন্য যদি কোনো ডিভাইসের জন্য স্পেসিফিক কোনো ওয়ালপেপার ডিজাইন করতে চান, বা কোনো ধরনের ডিভাইসকে টার্গেট করে যদি কোনো ডিজাইন করতে চান, তাহলে এইখানে এই যে ডিফল্ট কিছু সাইজ দেওয়া আছে। আবার এই যে ভিউ মোডে ক্লিক করলে এখানে আরো কিছু সাইজ দেখা যাবে। এই যে স্মার্ট ওয়াচের জন্য আছে কিছু, স্মার্টফোনের মডেল দেওয়া আছে। তারপর আছে ওয়েবের এখানে আসলে সেম, যে ওয়েবসাইটের জন্য যে সকল ডিজাইন করা হয় সেখানে যেই সাইজগুলো দরকার লাগে ওই সাইজগুলো এখানে দেখা যাবে। ওই যে মিনিমাম ওয়েবসাইটের লার্জ ভার্সন যেটা। তারপর ভিউ মোডে ক্লিক করলে আরো কিছু সাইজ দেখা যাবে। এই সাইজগুলো আমাদের কোনোটাই তেমন কাজে লাগে না। আবার প্রিন্টিং এর জন্য নির্দিষ্ট কিছু সাইজ আছে, যেরকম আপনি যদি কোনো একটা A4 ডকুমেন্ট ডিজাইন করে ওইটা প্রিন্ট করতে চান, তাহলে এই যে প্রিন্টিং এ আসলাম,
A4 এর জন্য একটা সাইজ দেওয়া আছে, ওইটা নিয়ে ক্রিয়েট দিলেই একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। লেটারের সাইজ, এটা প্রিন্ট লার্জ। আচ্ছা, এখানে A3 B4 ভিউ মোডে ক্লিক করলে আরো কিছু দেখা যাবে। F5 আছে, বিজনেস কার্ডের সাইজ। এই যে এখানে বিজনেস কার্ডের সাইজটা আমাদের অনেক খুবই দরকার, প্রয়োজন পড়ে। বিজনেস কার্ডটাকে সিলেক্ট করে ক্রিয়েটে দিলেই একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। তারপর আমরা বিজনেস কার্ডের একটা নির্দিষ্ট সাইজ আমাদের জানা লাগবে না, এভাবেই ডিজাইন করা যাবে। তারপর আরো অনেক ধরনের সাইজ আছে প্রিন্টিং এর। এইখানে অনেক সাইজ গুলো যেগুলো আমাদের কাজে লাগে বেশি। আবার এখানে আছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এর জন্য ওই যে এখানে একটা অ্যাড রান করতে হলে অ্যাড এর সাইজটা কি কি হবে, এটা আবার নির্ভর করে আপনি একটা কোন সোশ্যাল মিডিয়াতে রান করাবেন তার উপর ডিজাইন করতে হয়। এখানে আছে স্কোয়ার লোগো। তারপর ভিউ মোডে ক্লিক করলে আমরা এখানে একটা একটা আর্টবোর্ডের সাইজ পাবো, ফ্যাব আইকনস। এটা এটা ওয়েবসাইটে আমরা ওয়েবসাইট যদি ওপেন করি, এইখানে একটা ওয়েবসাইট ওপেন করলাম। ওয়েবসাইটে যদি যাওয়ার পর আমরা যদি পিন্টারেস্টে যাই, এই পাশে এই যে এই অংশে এই পিন্টারেস্টের যে লোগোটা আছে দেখেন, এই পাশে এই যে অংশটায় যে দেখাইতেছে, এটা কিন্তু এই ইমেজটার এই লোগোর সাইজটা, এইখানে কিন্তু ইমেজের একটা নির্দিষ্ট সাইজ আছে, বুঝছেন? এই সাইজটাই কিন্তু এই ফ্যাব আইকনের সাইজ। এই যে লার্জ সাইজ হলো 48x48 পিক্সেল। তো আমরা সবসময় 48 পিক্সেল নিয়ে ফ্যাব আইকনের ডিজাইন গুলো করব। বা আমাদের কাঙ্ক্ষিত যদি লোগোটা ডিজাইন করা থাকে, ক্লায়েন্ট যদি ফেবি আইকনের সাইজ চায়, তাহলে তার যদি বলা না থাকে তাহলে আপনি 48x48 পিক্সেল দিতে পারেন। আর যদি উনি বলে তাহলে 16 আছে, 32, 48, তিনটার যে কোনোটাই, এইগুলো এর বাহিরে লাগে না, ওইগুলোই দিতে হবে। তারপর সোশ্যাল মিডিয়ার জন্য কিছু এখানে আর্টবোর্ড আছে। ইউটিউবের থাম্বনেইল আমাদের কিন্তু অবশ্যই, যে আমরা যে ডিজাইনটা করব তার জন্য আমাদের কিন্তু ফাইলের সাইজ, আউটপুটের যে সাইজটা, যে ডকুমেন্টটা আমরা কাজ করব, ওই ডকুমেন্টের সাইজটা কি কি, কত পিক্সেল হাইট, কত পিক্সেল উইথ, সবকিছু আমাদের জানতে হবে, ধারণা রাখতে হবে। তারপর এখানে কিছু সাইজ দেওয়া আছে, এই যে ভিউ মোডে ক্লিক করে সেম আগের মতোই অনেক ধরনের এই ইউটিউব প্রোফাইলের জন্য ফাইলের, প্রোফাইল পিকচারের জন্য আর্টবোর্ডের সাইজ কত নিয়ে ফাইল সেভ করতে হবে, ব্যানারের জন্য, টুইটার প্রোফাইলের জন্য, ইনস্টাগ্রাম, ফেসবুক, ফেসবুক কভারের জন্য নির্দিষ্ট সাইজ দেওয়া আছে। এখানে আর্ট ইলাস্ট্রেশন এইগুলো তেমন কাজে লাগে না আমাদের। বেশিরভাগ এই দেখেন, আমরা রিসেন্টলি আসলাম, আসার পরে আমরা বেশিরভাগ এই নির্দিষ্ট এখানে সাইজ নিলাম একটা, ধরেন 1500 পিক্সেল, উইথ নিলাম 1500 পিক্সেল, হাইট নিলাম 1500 পিক্সেল। তো এখানে ব্লিডটা নেওয়া হয় তখন যখন আপনি একটা ডিজাইন প্রিন্ট করবেন। আমি এই ব্লিডটা নিয়ে পরে একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আর এখানে ইলাস্ট্রেটর তো আমার এটা 2026-এর ভার্সন, এখানে দেখাইতেছে না। তো আমার এখানে এই 26-এর বা 25-এও কিছু ভার্সন গুলোতে নতুন একটা অ্যাড হয়েছে। এই বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে ফটোশপের মতো। নর্মালি আমরা হোয়াইট হোয়াইট ব্ল্যাক এরকমই অভ্যস্ত। আর্টবোর্ডের যে কালার, ব্যাকগ্রাউন্ডের কালারটা, সরি ইমেজ না। তারপর আচ্ছা, ব্লিডটা প্রিন্টিং এর জন্য কাজে আসে, তখন আমি আমি আরেকটি ভিডিও নিয়ে ব্লিডটি সম্পর্কে ধারণা ক্লিয়ার করে দেব। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, এই যে আমরা যে ডিজাইনটা করব এর একটা আর্টবোর্ড আসবে। এই যে এটা হলো একটা আর্টবোর্ড। এই আর্টবোর্ডের
কিন্তু আপনি চাইলে এই দেখেন এটার কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন না। এই যে এখানে কালার দেন, কালার কিন্তু চেঞ্জ হবে না, এটা কিন্তু আর্টবোর্ড। আপনি এখানে অন্য ডকুমেন্টস আনার পর ওইটার কালার চেঞ্জ করতে পারবেন, কিন্তু আর্টবোর্ডের কালার আপনি এখানে চেঞ্জ করতে পারবেন না। তো আমি যদি আবার আগের জায়গায় যাই, তারপরে এই যে আর্টবোর্ড এখানে হোয়াইট নিছি, তারপর এখানে আছে ব্ল্যাক। যদি ব্ল্যাক দেন, তারপরে আপনার আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ডটা থাকবে ব্ল্যাক কালারের। এখানে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করতে পারবেন। এটা এরকম দেখাবে। এখন আমরা বেশিরভাগ তো আমার কিন্তু বারবার হোমে যাওয়া লাগতেছে, তারপর নিউ এ ক্লিক করা লাগতেছে, তারপর একটা নতুন ডকুমেন্ট সেট আপ করতে হইতেছে। তো আমি এভাবে না করে আমি যদি আমার ক্যানভাসেই থাকি, আমার আর্টবোর্ডেই থাকি, তাহলে এইখান থেকেই কিন্তু আমি একটা নতুন ডকুমেন্ট সেট আপ করতে পারবো। এখান থেকে সেট আপ করার জন্য কন্ট্রোল এন প্রেস করলে একটা ইন্টারফেস আসবে, নিউ ডকুমেন্ট ইন্টারফেস এটা। তো সেম ভাবে আগের মতোই এখানেও আমি আউটপুটের সাইজ নিয়ে, তারপর এটা ওরিয়েন্টেশন, আপনার ওরিয়েন্টেশনটা হলো এই দেখেন একটা লম্বা লম্বি দেখাইতেছে আর একটা পাশাপাশি দেখাইতেছে। আপনি ওরিয়েন্টেশনটা যদি হাইট আর উইডথ যদি সেম রাখেন, তাহলে ওরিয়েন্টেশন আপনি যেটাই দেন না কেন এটা সেমই থাকবে। আর্টবোর্ড, এখন কিন্তু আর্টবোর্ড আপনি কয়টা নিবেন? এখানে যদি আমি দুইটা আউটপুট দেই, তাহলে আমার এই 1500 পিক্সেল উইথ 1500 পিক্সেল হাইট নিয়ে তিনটা আউটপুট ক্রিয়েট হবে। আর ব্যাকগ্রাউন্ড কালার যদি হোয়াইট দিই, ক্রিয়েট, দেখেন আমার তিনটা আউটপুট কিন্তু ক্রিয়েট হয়েছে। তো আমি যদি আবার ওই ইন্টারফেসটিতে যাই, নিউ ডকুমেন্টে, এখানে আসার পর তারপর আমি দেখতে পাবো অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনে দেখার কিছু নাই। হ্যাঁ, অ্যাডভান্স অপশনটা যদি এইভাবে থাকে তাহলে আপনারা ওপেন করে নেবেন। অ্যাডভান্স অপশনে পাবেন কালার মোড। এখন বর্তমানে আমরা অনেকেই কালার মোড সম্পর্কে তো জানি, তারপরে আমি যেহেতু অনেকেই নতুন দেখবেন টিউটোরিয়াল গুলো, তাদের ধারণা ক্লিয়ারের জন্য আমি বেসিক একদম জিরো থেকে দেখাইতেছি ধারণা প্রত্যেকটা টপিক। এখানে RGB কালার আছে। RGBটা তো RGB হলো আপনার রেড, গ্রিন, ব্লু, এটা সবাই চেনেন। আমরা সোশ্যাল মিডিয়া হোক, মোবাইল ফোনে হোক, টিভিতে হোক, যত ধরনের অনলাইন ভিত্তিক যে ইমেজগুলো আমরা দেখি সবগুলো 8GB মোডে আমাদের চোখে আসে। 8GB মোডে ওইগুলো ওইগুলোর পরিচিত হয় আর কি। আর CMYK হলো যখন আমরা ওই ডিজাইনটাকে, কোনো একটা ডিজাইনকে প্রিন্ট আউট করব, তখন আমাদেরকে অবশ্যই আর্টবোর্ডের যে কালার মোডটা ওইটা CMYK কালার নিয়ে করতে হবে। এখন ধরেন আপনি একটা ডিজাইন করবেন, এই ফেসবুকের কোনো একটা কভার ফটো বা সোশ্যাল মিডিয়ার কোনো একটা অ্যাড ডিজাইন করবেন, আর হতে পারে একটা লোগো ডিজাইন করলেন, সেটা অনলাইনে ইউজ হবে। আবার বিভিন্ন ধরনের ডিজাইন আছে, ইউটিউবের ব্যানার, থাম্বনেল, পোস্টার আছে, অনলাইন ভিত্তিক যত ডিজাইন আছে সবগুলি আমরা কালার মোড 8GB নিয়ে করব। কালার মোড 8GB, অনলাইন ভিত্তিক। অনলাইন অফলাইন তো বুঝেনি, যেটা আমরা অফলাইন মানে সরাসরি আমরা হাতে একদম রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করি, ওইগুলো হইলো অফলাইন। আর 8GBটা হলো অনলাইন। তো 8GBটা আমরা অনলাইনে যাবতীয় ক্ষেত্রে 8GB ইউজ করব। আর CMYK হলো যখন আমরা কোনো একটা ডিজাইনকে প্রিন্ট করব, শুধু প্রিন্টিং এর ক্ষেত্রেই এটা কাজে আসে, তাছাড়া এটার কোনো কাজ নেই। তো আমি 8GB নিলাম। আর এখানে হলো রাস্টার ইফেক্ট। রাস্টার ইফেক্টটা হলো
আপনার ডকুমেন্টটা, আপনি যে ফাইলটা ডিজাইন করবেন, এটার কিন্তু একটা, এটা রেজুলেশন বলা যায়, পিপিআই, মানে পিক্সেল পার ইঞ্চ। মানে ধরেন 1 ইঞ্চিতে এইখানে 72টা পিক্সেল, এটা এটা নিয়ে আরেকটু বিস্তারিত ধারণা দেওয়া যায়, তারপরেও এটা আমাদের তেমন জরুরি না। আমরা সবসময় হাই পিপিআই নিয়ে, 300 পিপিআই নিয়ে আমাদের ডকুমেন্ট সেট আপ করে কাজ করব। 300 পিপিআই মানে প্রতি ইঞ্চিতে 300 পিক্সেল থাকবে আর কি। পিক্সেল মানে ছোট একটা ডটের মতো। এটা নিয়ে আরেকটু ধারণা দেওয়া দরকার। তারপরও আমি মনে করি এইগুলো সম্পর্কে আপনাদের আরো আগে থেকে ধারণা আছে। যেহেতু গ্রাফিক্স এর কাজ শিখবেন, তাদের এইসব অনায়াসে আগে থেকেই বেসিক নলেজে এর চেয়ে ভালো থাকে। আমি তারপরেও একদম জিরো থেকেই দেখাইতেছি। তো আমরা হাই পিপিআই 300 পিপিআই নিব। প্রিভিউ মোড আছে এখানে। প্রিভিউ মোড অবশ্যই এটা বাই ডিফল্ট যে এটা আছে ওইটা থাকবে। মোর সেটিংস আছে। মোর সেটিংস এ এখানে কিছু ইনফরমেশন পাবেন, যে 3টা আর্টবোর্ড এটা কিভাবে আপনি দেখতে চাচ্ছেন। এটা একটা এইদিকে, একটা ওইদিকে, তারপর 3 নাম্বার থেকে আবার এইদিকে ওইদিকে শুরু হবে, নাকি উপরে একটা নিচে একটা, নাকি এক সিরিয়ালে একদম র ফাইল হিসেবে থাকবে, নাকি একদম কলাম আকারে থাকবে। এটা আপনি এগুলো তেমন লাগে না, এগুলো আপনি আপনি আর্টবোর্ডে ক্যানভাসে যাওয়ার পর ওইখান থেকে এডিট করে নিতে পারবেন। তো আমি আর ওইগুলো দেখাচ্ছি না, কারণ যত দেখাবো বেশি ততই চাপ লাগবে। চাই যেন আপনারা খুবই ইজিলি শিখতে পারেন। তো এইগুলো সেট আপ করার পর আমি ক্রিয়েটে ক্লিক করলে দেখেন আমি 3টা আর্টবোর্ড নিয়েছিলাম, এখানে 3টা আর্টবোর্ড চলে আসছে। তো এখন আমাদের সবার আগে, অনেকেই, আমি নিজেও অনেক জায়গায় অনেক টিউটোরিয়াল দেখে এই কাজ শিখছি। তো দেখলাম যে সবাই আর কি ইয়াতে আসার পরেই, ইন্টারফেসে আসার পরে টুলস গুলো নিয়ে আলোচনা করে, কিন্তু বাকি যে বেসিক বা কোর বিষয়গুলো ওইগুলো অজানাই থেকে যায়। এখানে এই যে আর্টবোর্ড, আমি কিন্তু একটা, এই যে ইন্টারফেস, তো আমি আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে আসার পর আমরা এই পাশে অনেকগুলো টুলস দেখতে পাবো। এই টুলস গুলোকে বলা হয় টুলস বার। এই পাশে যত টুলস থাকবে সবগুলোকে টুলস বার বলা হয়। উপরে দেখতে পাচ্ছেন যে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, এগুলোকে বলা হয় মেনু বার। এটা হলো একটা মেনু, ফাইল, এডিট মেনু, অবজেক্ট মেনু। এগুলো শুধু বেসিক ধারণা রাখবেন যে এটা মেনু বার। আপনার এটা শিখে রাখতে হবে, মাথায় রাখতে হবে সব সময়। এটা তেমন কিছু না। তারপর নিচে আমরা দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো এখানে কালার বক্স আছে, তারপর কিছু প্রোফাইল আছে, সো অপাসিটি, এইখান থেকে আর কি আমরা আমাদের শেপ বা ডিজাইনটাকে এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এখানে এই দেখেন, এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। সো এই কারণে এটার নাম হলো, এই যে অংশগুলোর নাম হলো কন্ট্রোল বার, যার কারণে এখান থেকে আর কি আমরা সবকিছু কন্ট্রোল করতে পারি। আর এই পাশে হলো, এটা হলো প্যানেলস। এই যে দেখেন, এডিট আর্টবোর্ড, পিক্সেলস, আর্টবোর্ডের সংখ্যা, এইটাকে বলা হয় প্যানেলস। তো আমরা এর ইন্টারফেসে আসার পর আমরা যে আর্টবোর্ডটা, এই আর্টবোর্ডটা কিন্তু অনেক সময় আমাদের সাইজ ছোট বড় করতে হয়। তো সাইজ ছোট বড় করার জন্য এডিট আউটপুটে ক্লিক করলে এইখান থেকে আমরা সাইজ ছোট বড় করতে পারবো। তো এইখানে 3টা আউটপুট আছে, আমি আউটপুটটা সিলেক্ট করে ডিলিট করে দিই, যেহেতু আমার 3টা লাগবে না। এখন আউটপুট অনেক সময় ডিলিট করা অনেক কষ্টকর হয়ে যায়। যেরকম দেখেন এখানে 3টা আউটপুট আছে। এখন আমি এই সিলেকশন টুলস দিয়ে ট্রাই করতেছি ডিলিট করার, বা সিলেক্টও করতে পারতেছি না।
এখন ডিলিট করার জন্য অবশ্যই আমাদের এখানে আর্টবোর্ডের জন্য একটা টুলস আছে, আর্টবোর্ড টুলস। এটার শর্টকাট কি হলো শিফট ও। শিফট ওতে প্রেস করলে আমাদের দেখেন আর্টবোর্ডের যে টুলসটা আছে এই টুলে আমাদের সিলেক্ট হয়ে আছে। তো এখন আমরা চাইলে আর্টবোর্ড ডিলিট করতে পারবো যদি একাধিক আর্টবোর্ড থাকে। আর সিঙ্গেল আর্টবোর্ড থাকলে ওইটা ডিলিট হবে না। এই সিঙ্গেল আর্টবোর্ড ডিলিট হবে না। সিঙ্গেল আর্টবোর্ড ডিলিট করার জন্য আপনার এই যে আপনার ডকুমেন্টসটাই আছে ওইটাই ডিলিট করতে হবে। আর মুভ করার জন্য আর্টবোর্ড যদি আমরা মুভও করি এখনো কিন্তু এই দেখেন ট্রাই করতেছে সিলেক্ট করার হইতেছে না। আমরা যদি আর্টবোর্ড মুভও করতে চাই তাহলে এই যে আর্টবোর্ডে সিলেক্ট করব, তারপর এখানে সেখানে মুভ করব। এখন আর্টবোর্ড মুভ করানোর জন্য অনেকভাবেই মুভ করানো যায়। দেখেন আমি কিন্তু এই দিক সেদিক নিতে পারতেছি, দেখেন এই পাশ ওই পাশ। কিন্তু এখন আমি যদি চাই একটা নির্দিষ্ট দিকে হোক, সেটা সোজা বামেই যাবে, এদিক সেদিক যাবে না, হোক সেটা একদম সোজা ডানে যাবে, এদিক সেদিক যাবে না, তার জন্য আর্টবোর্ডটাকে আমরা ক্লিক করে একটু ড্র্যাগ করব। দেখেন সোজা যাচ্ছে, কিন্তু আমি উপরে নিলে উপরে যাচ্ছে। কিন্তু আমি যদি শিফটে প্রেস করি তাহলে আমি যদি চাই উপরে নিতে, এটা তার একদম পজিশন অবস্থান বরাবর উপরে যাবে। আর শিফট প্রেস করে যদি নিচে নিয়ে আসি তাহলে তার অবস্থান বরাবর নিচে আসবে। শিফট প্রেস এন্ড হোল্ড করে আর কি, যদি ডান দিকে নেই তাহলে ডান দিকে যাবে, বাম দিকে নিলে সোজা বাম দিকে যাবে। এখন আমরা চাইলে এখানে একটা আর্টবোর্ড আছে, অনেক সময় আমাদের একাধিক আর্টবোর্ড লাগে। ধরেন আমার যদি এই আর্টবোর্ডটাকে একটু সাইজটা, ধরেন একটা নির্দিষ্ট সাইজ লাগবে আপনার, তাহলে এই যে এই পাশে সাইজ আছে, সাইজ আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন। এখানে 1500 পিক্সেল, নিচে 1500 আছে। এটা হলো সাইজ কমানো বাড়ানো। আবার আপনি ম্যানুয়ালি যদি সাইজ কমানো বাড়ানোর যে যেভাবে অ্যাপ্লাই করবেন, এটা হলো এই যে কর্নারে ক্লিক করে ড্র্যাগ করবেন। এখন দেখেন আমি চাইলে এদিক সেদিক নিতে পারতেছি। এখন আমি যদি শিফট প্রেস করি তাহলে দেখেন তার ওই কর্নারটা ঠিক রেখে, একদম পজিশনটা ঠিক রেখে তার চারপাশে এরিয়া নিয়ে আর কি আর্টবোর্ডের সাইজটা বড় হইতেছে। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, তো আমি আজানের পর বাকি ক্লাসটা করতেছি। যদি আমি আর্টবোর্ডের সাইজটা বাড়াতে চাই তাহলে অনেকভাবেই বাড়ানো যায়। এখানে হলো আপনি হাইট এন্ড উইথ, এটা নির্দিষ্ট স্পেসিফিক, আপনি যত পিক্সেলে নিতে চাচ্ছেন তত পিক্সেলে দিতে পারবেন। এখন ধরেন আপনার দরকার এখানে যে উইথ আছে, ধরেন 2245 সামথিং পিক্সেল আছে উইথ। এখন আপনি যদি চান এইখানে যেন 10 ইঞ্চি বা 15 ইঞ্চি হয়, আপনি যেন চান যেন 10 বা 15 ইঞ্চি হয়, কিন্তু আপনার তো এখানে পিক্সেল, তখন কি করবেন? এখন এখানে পিক্সেল আছে, আপনি 15 ইঞ্চি যদি উইথ নিতে চান তাহলে 15 লেখার পর ইঞ্চির যে শর্ট ফর্মটা ইন, এটা লিখে এন্টার প্রেস করবেন। দেখেন 15 ইঞ্চিতে 1080 পিক্সেল আসে। তো এটা সফটওয়্যার অটোমেটিক্যালি 15 ইঞ্চির যে পিক্সেল কত হবে ওইটা নিয়ে নিচ্ছে। তো সেম ভাবে এখানে হাইট আছে 2245 সামথিং পিক্সেল। এখন আপনার দরকার এটা যেন 20 ইঞ্চি হয়, ইঞ্চ 20। তারপর ইঞ্চির জন্য আমরা ইন ব্যবহার করি, IN।
তারপর এন্টার দিলে দেখেন এটা আমার 20 ইঞ্চিতে, হাইটটা 20 ইঞ্চিতে 1440 পিক্সেলে আসে। এটা সফটওয়্যার অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। এখন আমরা শিখলাম যে আর্টবোর্ড মুভ করাতে হলে আর্টবোর্ডের যে টুলস আছে, শিফট ওতে প্রেস করে, শিফট ওতে প্রেস করার পর আর্টবোর্ডের টুলসটা সিলেক্ট হবে, আমরা আর্টবোর্ড এদিক সেদিক মুভ করাতে পারবো। এখন অনেক সফটওয়্যার আছে যেগুলো ওল্ড ভার্সন, ট্রাই করবেন 23, 24 বা পিসির কনফিগারেশন অনুযায়ী ইলাস্ট্রেটর কোন সফটওয়্যারটি ব্যবহার করতে হবে তা আপনার একটু ইয়াতে জেমিনাই বা চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করে নেবেন যে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী কোন অ্যাডোবে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইউজ করা ভালো হবে বা আপনার পিসির জন্য একটু স্টেবল পারফরমেন্স দিবে। তো এখন আমার এটা যেহেতু 2026-এর ভার্সন, এটাতে আপনার বা 24, 23, 25-এও এই অপশন গুলো আছে যে এখানে প্লাস চিহ্ন দেখা যাইতেছে। যখন আপনি আর্টবোর্ডের টুলসটা নিয়ে আর্টবোর্ড সিলেক্ট করবেন, প্লাস চিহ্ন দেখা যেতেছে। এর মানে হলো এই পাশে আপনি আরেক ক্লিক করলে আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। সেম ভাবে নিচের দিকে দিলে আরেকটা, এই পাশে দিলে আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। দেখেন এখন আপনি যদি চান যে একটা একটা ক্লিক করা লাগতেছে কিন্তু আরেকটু দ্রুত করতে, তাহলে আমি আর্টবোর্ডটা সিলেক্ট করলাম। দেখেন আর্টবোর্ড সিলেক্ট করা অবস্থায় মাউস কিবোর্ডের যে অল্টার বাটনটা আছে ওইটা প্রেস এন্ড হোল্ড করব, চাপ দিয়ে ধরে রাখবো। তারপর এই পাশে নিয়ে, দেখেন এই পাশে নিলে কিন্তু আমি এদিক সেদিক নিতে পারতেছি। আমার সাইজ হয়তো উপরে নিচে হয়ে যেতে পারে, পজিশনটা উপরে নিচে হয়ে যেতে পারে। কিন্তু অল্টার প্রেস করার পর আমি যদি শিফটে প্রেস করি তাহলে দেখেন এটা একদম সোজা যাইতেছে। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন অল্টার প্রেস করার পর শিফটে প্রেস করবেন। এটা শুধু আর্টবোর্ডের ক্ষেত্রে না, প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রেই। দেখেন শিফটে প্রেস করলাম, তারপর এখানে আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে, কপি হয়েছে। এখন আবার যদি অল্টার প্রেস করে নিচের দিকে নামাই তাহলে দেখায় যে তার লাইনটা ক্রস করতেছে। এখন আমি যেন চাই সে একদম সোজা বরাবর আসতে, তাহলে সেম ভাবে অল্টার প্রেস করার পর শিফটে ক্লিক, তারপরে একদম সোজা আসছে। সেম ভাবে আরেকটা অল্টার প্রেস করলাম, এই পাশে নিলাম শিফট প্রেস করে। এখন আমরা যদি চাই যেন অনেকগুলো আর্টবোর্ড একসাথে আর কি কপি ডুপ্লিকেট করতে বা কপি করতে, বা যেন 4টা আর্টবোর্ড, আমি তো একটা করে সিলেক্ট করে এভাবে একটা একটা বানাইতেছি। আপনি যদি চান 4টা সিলেক্ট করবেন, এখন 4টা কিভাবে সিলেক্ট করবেন? এই এখানে তো একটা সিলেক্ট করতেছে। 4টা সিলেক্ট করার জন্য আপনাকে কিবোর্ডের শিফট প্রেস করে ধরে রাখতে হবে, প্রেস এন্ড হোল্ড। তারপর যেটা সিলেক্ট করবেন ওইটাতে একটা ক্লিক করবেন, তারপর আরেকটা, তারপর আরেকটা। 4টা সিলেক্ট হওয়ার পর আপনি আপনার শিফট কিবোর্ডের শিফট বাটনটা ছেড়ে দিতে পারেন। এরপর শিফটে সিলেক্ট করার পর এখন আপনি যদি চান এই 4টারে 8টা আর্টবোর্ড বানাইতে, তাহলে এই যে অল্টার প্রেস করে ধরে রাখবেন, তারপর এই যে এই পাশে ড্রাগ করবেন আর কি। এখন দেখেন উপর নিচে হয়ে যেতেছে। আমার তো দরকার যেন একদম সোজা, সোজা চাই, যেন তার লাইনটা ক্রস না করে। এর জন্য সেম ভাবে আগে বললাম শিফটে প্রেস করে ধরে রাখবেন, দেখেন একদম সোজা যেতেছে, তার লাইন ক্রস করে নেই। তো এখানে আমি ছেড়ে দিলাম। এখন আবার যদি চাই সব এইখান থেকে আরো বাড়াইতে, এই যে আবার শিফটে ধরলাম, 1, 2, 3, 4, আর এইগুলো আগে থেকে সিলেক্ট করা ছিল। সেম ভাবে অল্টার দিয়ে ধরলাম, নিচের দিকে নামাইলাম, শিফট ছেড়ে দিলাম। এখানে হলো আরো 16টা হয়েছে টোটাল। তো এখন আমি, আমার তো সবগুলো প্রয়োজন নাই, আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম।
আচ্ছা, এখন হলো আমরা কিভাবে জুম ইন করব, জুম আউট করব। এখন জুম ইন জুম আউট করার জন্য অনেক ভাবেই করা যায়। এখানে দেখেন, আমি যদি কিবোর্ডের জেড বাটনটা প্রেস করি, দেখেন এখানে আমার জুম যে টুল আছে ওইটা সিলেক্ট হয়েছে। এখানে আমার কিন্তু নর্মালি ফটো ইলাস্ট্রেটরে আসলে এরকম থাকবে। তারপর জেডে প্রেস করলে এরকম একটা আইকন সিলেক্ট হবে। দেখেন এই আইকনটা সিলেক্ট হয়েছে, এটা হলো যে জুম টুল। এখন এটা সিলেক্ট করার পর আপনার প্রেস এন্ড হোল্ড করতে হবে না, শুধু একটা ক্লিক দিবেন। তারপর এই যে দেখেন এক ক্লিক দিয়ে ড্রাগ, এক ক্লিক দিকে দিয়ে বাম দিকে ডান দিকে নিলে উপর নিচে জুম ইন হবে, জুম আউট হবে। এটা আপনি যখন এই ভিডিওটি দেখতে দেখতে প্র্যাকটিস করবেন তখনই আর কি আপনার ক্লিয়ার হবে বিষয়টা। দেখছেন এভাবে জুম ইন, এটা অনেক স্মুথ। এইভাবে জুম ইন জুম আউট করা অনেক সুন্দর, কিন্তু অনেক সময় আমাদের একটু ঝামেলা হয় জুম টুল দিয়ে বা জেড প্রেস করার পর জুম ইন জুম আউট করতে চাইলে অনেক সময় ঝামেলা লাগে। এই যে দেখেন জুম ইন করলাম। তো এর জন্য অনেক টিউটোরিয়ালে দেখলাম যে তারা এই অল্টার প্রেস করে মাউসের যে স্ক্রলিং বাটনটা হুইলটা আছে, স্ক্রলিং হুইল, ওইটাতে আপ ডাউন করে। আপ করলে ওটা জুম ইন হবে, ডাউন করলে জুম আউট হবে। অল্টার প্রেস করার পর, কিবোর্ডের অল্টার প্রেস করার পর। তো এটা করলে আপনার দেখেন জুম ইন জুম আউটটা না কিরকম যেন, কিরকম ফ্রেম রেটটা, ধরুন অনেকে যারা গেমিং করেন তারা এই এফপিএস সম্পর্কে ভালো জানবে, দেখেন কিরকম যেন এইদিকে দেখা যাইতেছে। কিন্তু যখন আমি জেড প্রেস করে জুম ইন করবো তখন দেখেন একদম স্মুথ, দেখছেন। কিন্তু সবচেয়ে কার্যকরীটা হলো, সবচেয়ে সুন্দর হলো আপনি কিবোর্ডের কন্ট্রোল বাটনটা আর স্পেস বাটনটা একসাথে চাপ দিয়ে ধরবেন। এটা আমার কাছে পার্সোনালি সবচেয়ে ভালো লাগে। এখন আপনি যেটা নিয়ে কাজ করে অভ্যস্ত হবেন ওইটা দিয়েই কিন্তু আপনার ভালো লাগবে। এখন আপনি যেটা আপনার কিবোর্ড প্রেস করতে ভালো লাগে, যেভাবে আপনার সহজ হয় ওইভাবে ট্রাই করবেন। অনেকগুলো প্রসেস দেখাইলো। একটা হলো আপনার এই যে জুম আইকন, জেড কিবোর্ডে জেড প্রেস করলে সিলেক্ট হবে। তারপর এই যে জুম ইন জুম আউট একটা ক্লিক করে ড্র্যাগ করবেন, জুম ইন জুম আউট হবে। আরেকটা হলো অল্টার প্রেস করে এই আপনার মাউসের যে স্ক্রল হুইলটা আছে ওইটা জুম ওই আপ এন্ড ডাউন করবেন। আর আরেকটা হলো অল্টার, সরি, কন্ট্রোল আর স্পেস, এইটা প্রেস এন্ড হোল্ড করতে হবে। প্রেস এন্ড হোল্ড করা অবস্থায় এটা কাজ করবে, না হলে কাজ করবে না। এই যে এভাবে জুম ইন জুম আউট করবেন। এইটা গেল। তারপর আমি এখন এগুলো রেখে দিলাম। এখন আপনাদের হয়তো একটু বোরিং লাগতে পারে যে কি দেখাইতেছি না না দেখাইতেছি, একটু বোরিং লাগতে পারে, কিন্তু আমি তো ডিজাইন করে আমি জানি। আমি যখন শিখছি অনেক টিউটোরিয়ালসেই, আমি শেখার পর দেখি যে শেষে যখন ডিজাইন করতে যাব এই এই কাজগুলো আমি পারি না, বুঝছেন। আমি তো আমি কেন আবার কোনো কোনো ইয়াতে কোর্স করি নাই। এইভাবেই যত অনেক ফ্রিতে কোর্সের রেকর্ডেড ক্লাস থাকতো, ইউটিউবেও আছে, ওইগুলো দেখেই শিখছি। তখন আর কি শেষে যায় আর কি একটু এইগুলোতে ঝামেলা লাগতো। তো এখন দেখেন আমরা যে যে আর্টবোর্ডটা আছে এটা তো একটা পজিশন আছে। ধরেন আপনি দেখেন এখন এই পাশে আছে, এখন আপনি চাইতেছেন যেন আর্টবোর্ডটা মিডিলে আসবে, কিন্তু আপনি আর্টবোর্ড সিলেক্ট করে এভাবে মিডিলে না নিয়ে আইসা
আপনি যেন দেখতে পারেন ওইটা আপনি মিডিলে নিতেছেন। এটা কিভাবে নিবেন? এই যে দেখেন, আমি যদি স্পেস বাটন, মাউসের স্পেস বাটনটা চাপ দিয়ে ধরি আর কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে ধরি, তাহলে দেখেন জুম ইন করতে পারতেছি। এখন কন্ট্রোল ছেড়ে দিলাম, স্পেস বাটনটা ধরে রাখলাম, তাহলে দেখেন এই যে আউটপুটটা, এটা আপনি এদিক সেদিক দেখতে পারবেন, বুঝছেন? চার পাঁচটা দেখতে পারবেন। এই যে এই পাশ স্পেস বাটন ধরে চারপাশে আপনি দেখতে পারবেন। এটা পুরো ক্যানভাসে, এখানে আমি কন্ট্রোল দিলাম, জুম আউট হলো। এখন এই যে আমি স্পেস চাপ দিয়ে ধরলাম, এদিক সেদিক দেখতে পারলাম, এটা কিন্তু অনেক স্মুথ। এখন এইখানে আরেকটা আছে, এই যে কর্নারে দেখেন, দেখেন এটা কিন্তু কিরকম যেন ফ্রেম রেট লেস লাগতেছে, যেন কোনো ফ্রেম রেট নেই। এই যে একটা উপরে নিচে, এখন যখন আমি স্পেসটা দিব তখন দেখেন অনেক স্মুথ দেখা যাইতেছে আর্টবোর্ডের ক্যানভাসের যে। আচ্ছা, আচ্ছা, এই গেল। এখন আপনাদেরকে দেখাবো যে টুলস এর কাজ। সবার আগে আমরা সিলেকশন টুলস, আমরা অবশ্যই সিলেকশন টুলস এর জন্য শর্টকাট কি হিসেবে ভি ইউজ করব। এই যে এই ভিটা ইউজ করব শর্টকাট কি এর জন্য। কিবোর্ডে শর্টকাট কি এর জন্য এই ভিটা প্রেস করলে আমার দেখেন, আমি যদি এই এই টুলে থাকি তাহলে কিবোর্ডে ভি ভি প্রেস করলাম, তাহলে দেখেন এই যে সিলেকশন টুলে চলে গেছে। এখন সিলেকশন টুলের কাজ হলো, সিলেক্ট মানে তো আমরা আমরা তো অবশ্যই এখানে যারা গ্রাফিক ডিজাইন শিখতেছে তারা তো অবশ্যই ইংলিশে ভালো জানে। সিলেকশন মানে কোনো একটা কিছুকে সিলেক্ট করা, যেটা আমরা বাংলাতে বলি সিলেক্ট করা, এটা ইংলিশে অনসারটা দ্বারা যে সিলেক্ট করা, আমরা সিলেক্ট বলেই অভ্যস্ত, বা নির্বাচন বলতে পারেন, কিন্তু এটা তো আর নির্বাচন হবে না, আমরা সিলেক্ট বলবোই, সবসময় সিলেক্ট কথাটা ইউজ করব। এখন সিলেকশন টুলের কাজ হলো, এই যে আপনি সিলেক্ট করবেন, এতক্ষণ তো আমরা আর্টবোর্ড সিলেক্ট করলাম, এতক্ষণ আর্টবোর্ড সিলেক্ট করলাম, এই যে আর্টবোর্ড, এই যে দেখেন আর্টবোর্ডে নিলাম, এই যে এখন কিন্তু এই যে এদিক সেদিক নিলাম, তারপরে এই যে সিলেকশন টুল আসলো, এই যে দেখেন একটাতে ক্লিক করলাম আর ওইটা সিলেক্ট হয়েছে। এটা একদম বেসিক, এটা পারবেন না এরকম কেউ নেই। এখন ধরেন আপনি এই অবজেক্টের কাজ করবেন, তাহলে অবশ্যই আপনাকে এই অবজেক্টটা সিলেক্ট করতে হবে। যদি সিলেক্ট না করেন, ধরেন এইদিকে জুম করে নিয়ে আসছেন আপনি, এখানে যে কালার দিতেছেন, কালার কিন্তু নিবেন, আপনাকে অবশ্যই সিলেকশন টুল সিলেক্ট করে কিবোর্ডের বি প্রেস করবেন, যেভাবেই করেন, যেভাবে আপনার ভালো লাগবে। আমি সব সময় বলবো যে কিবোর্ডের শর্টকাট ইউজ করবেন, কারণ এটা আমি যখন কাজ করি তখন বুঝতে পারি যে এটা কতটুকু ইম্পর্টেন্ট। আচ্ছা, ভিতে প্রেস করলে সিলেকশন টুল, তারপর এই যে আমি অবজেক্টটা সিলেক্ট করব। এখানে দেখেন সিলেক্ট করার পর আমি এই অবজেক্টটাকে কন্ট্রোল করতে পারবো, তাছাড়া আমি কিন্তু কন্ট্রোল করতে পারবো না। এখন এটা দেখেন, আমি যদি অবজেক্টটা মুভ করি তাহলে দেখেন এদিক সেদিক কিন্তু কিরকম যেন, যে ফ্রিলি যে দিক মন চায় ওই দিক নিতে পারতেছি। যখন আমি আমি কিন্তু আগেও দেখেছি, যখন আমি শিফট প্রেস করব সেম একই কাজ, আপনি ওই এই অবজেক্টের জন্য সেম ভাবে দেখেন এদিক সেদিক মুভ হবে। আর ডান দিকে নিলে শিফট প্রেস করলে সোজা ডান দিকে যাবে, উপর নিলে উপরে যাবে, তার পজিশনটা সে তার একদম স্ট্রেট ফরওয়ার্ড ওই দিকেই যাবে। তো আমি সিলেকশন টুল দিয়ে সব যে কোনো অবজেক্ট সিলেক্ট করব, এটা হলো আমার কাজ। এখন
আমি যদি চাই অনেকগুলো অবজেক্ট সিলেক্ট করতে, তাহলে কিভাবে করব? আমরা তো নর্মালি একটা একটা সহজ টেকনিক জানি যে আমরা এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে সবকিছু সিলেক্ট করা যায়, সবকিছু এভাবে সিলেক্ট করা যায়। ড্র্যাগ করলাম এভাবে, একটা ড্রপ করলাম, সবকিছু সিলেক্ট করা যায়। সেম ভাবে এইখানেও পারবেন। কিন্তু আপনার অবশ্যই সিলেকশন টুলটা সিলেক্ট করা থাকা লাগবে। এই যে সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এই যে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে, সেম প্রসেস। কিন্তু আপনি যদি চান যে সবগুলো সিলেক্ট না করে এইখানে একটা সিলেক্ট করতে, তাহলে এটা কিভাবে করবেন? বা আপনার পছন্দ মতো একটা একটা করে সিলেক্ট করবেন। তাহলে তো আপনার এই শিফটে প্রেস করে একটা ক্লিক করবেন। তারপর যদি এইটা সিলেক্ট করতে চান তাহলে এটাতে একটা ক্লিক করবেন। দেখেন আমার দুইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর আবার একটা ক্লিক করে সিলেক্ট, শিফটে ধরে রাখবো। তারপর অন্য যেটা সিলেক্ট করব ওইটাতে ক্লিক করবো, দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখানে এই যে সিলেক্ট একটা করলাম, এটা সিলেক্ট হলো। এই গেল আমার সিলেকশন টুলের কাজ। এটা আপনারা ধরেন এটা কাজ করলে যখন প্র্যাকটিস করবেন তখন বুঝবেনই এটার কাজ কি তখন। এখন হয়তো যারা একদমই, আমি মনে করি না এইগুলো কেউ বুঝেন না, ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা আছে বলেই তো গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন। আচ্ছা, সিলেকশন টুল গেল। এখন আমি দেখাবো, দেখেন এখানে লেখা আছে ডাইরেক্ট সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন। দেখেন এখানে কিন্তু একটু তারা কিন্তু একটা ভিডিও আকারে, একটা অ্যানিমেশন আকারে দেখাইতেছে যে এই টুলটা কিভাবে কাজ করে। তো আমি এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখেন ডাইরেক্ট সিলেকশন টুলটা অনেক সময় এটা সিঙ্গেল 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 কোনো একটা অবজেক্টকে কাজ করার জন্য এটা অনেক ক্ষেত্রেই কাজ করে। সিঙ্গেল কোনো একটা অবজেক্ট আপনি সিলেক্ট করলেন, তারপর দেখেন এই যে এখানে কিছু পয়েন্ট আছে, এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটাতে কিন্তু আমি ক্লিক করলে এদিক সেদিক যাইতেছে, দেখেন। আচ্ছা আমি এটা একটু কালার দিয়ে আনি কিরকম আর কি দেখা যাইতেছে। আচ্ছা এই যে পয়েন্টে ধরলে এদিক সেদিক যাইতেছে, দেখছেন? কিন্তু সিলেকশন টুলে থাকা অবস্থায় কিন্তু আমি এই যে ধরেন এই সেম পয়েন্টে নিলাম, এটা কিন্তু আর যাইতেছে না, এদিক সেদিক যাইতেছে না। আমি সিলেকশন টুলের আরেকটা বিষয় দেখাইতে ভুলে গেছিলাম। দেখেন সিলেকশন টুলে সিলেক্ট করার পর আপনি কিন্তু ওই যে কর্নারে নিয়ে সাইজ ছোট বড় করতে পারবেন, দেখছেন? আমরা আর্টবোর্ড কিভাবে ছোট বড় করলাম, সেম ভাবে কিন্তু প্রত্যেকটা অবজেক্ট, যত কাজ করবেন সবকিছু সেম ভাবে ছোট বড় করবেন এই কর্নারে ধরে। তারপর মুভ তো করবেনই, এই ছোট বড় করার জন্য এখন ধরেন আপনার একটা সাইজ, ওই যে শেপটা নিচ্ছেন স্কোয়ার শেপটা, আমি একটা কালার দিয়ে আনি। এই শেপটা যদি আপনি যদি এই শেপটা একটা নির্দিষ্ট সাইজে রাখতে চান, যদি ক্লায়েন্ট বলে, তখন কিভাবে করবেন? তখন এই যে সেম ভাবে আমি দেখালাম না, আউটপুট সিলেক্ট করার পর এখানে এই যে সাইজ ছোট বড় করতে হয়, সেম ভাবে কিন্তু ওই যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, ওইটারে কিন্তু সেম ভাবে যে এই জায়গাটায় আপনি সাইজ ছোট, ওই হাইট উইথ ছোট বড় করতে পারবেন। আবার চাইলে ম্যানুয়ালি এখান থেকে ছোট বড় করতে পারবেন। এখানে কিন্তু আবার একটা
রাউন্ড আছে, দেখছেন একটা ছোট গোলাকার চিহ্ন আছে, এটাতে ক্লিক করে যদি আমি ড্র্যাগ করি তাহলে দেখেন আমার যে শেপটা আছে, শেপের যে কর্নার গুলো আছে এগুলো কিন্তু রেডিয়াস হয়েছে বা রাউন্ড হয়েছে, দেখছেন? এখন আপনি যদি কখনো দরকার হয় তখন তাহলে আর কি কর্নার গুলো রাউন্ড করতে পারবেন। আচ্ছা, সিলেকশন টুলের কাজ আপনারা আরো দেখতে পাবেন। আচ্ছা, তখন এখন হলো ডাইরেক্ট সিলেকশন টুল। এটা সিলেক্ট করার পর দেখেন আমরা কিন্তু আগে কিন্তু ওই সিলেকশন টুলে থাকা অবস্থায় কিন্তু কর্নার ছোট বড় সাইজ ছোট বড় করছি, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলে বা ডাইরেক্ট সিলেকশন টুলে আসার পর কিন্তু আমরা সাইজ ছোট বড় করতে পারবো না, বুঝছেন? সাইজ যদি আমি যদি একটাতে সিলেক্ট করি দেখেন শুধু ওই কর্নারটাই নাড়াচাড়া করতেছে বা ওই কর্নারটাই যাইতেছে। আবার আমি মুভ করতে পারবো মিডিলে প্রেস করার পর, কিন্তু এই কর্নারে কিন্তু দেখেন কর্নারে দিয়ে সাইজ ছোট বড় হবে। এটার জন্য আপনার এই সিলেকশন টুল সিলেক্ট করে তারপর সাইজ ছোট বড় করতে হবে। আর ডাইরেক্ট সিলেকশন টুল হলো একটা একটা শেপের প্রত্যেকটা অংশকে আপনি যেন আপনার মতো ফ্রিতে ইউজ করতে পারেন। ধরেন আমি এখন চাইতেছি এই কর্নারটা যেন এইদিকে থাকে, তাহলে এইদিকে বসালাম। এখন চাইতেছি এই কর্নারটা যেন এই উপরে আউটপুটের কর্নারের সাথে ম্যাচ করে, তাহলে এই যে এই কর্নারটা এক ক্লিকে আগে সিলেক্ট করবো, তারপর যে ক্লিক করে এই কর্নারে নিয়ে বসাই দেবো। তারপর সেম ভাবে আরেকটা এই যে কর্নার, এই কর্নারটা ধরে এদিকে দিলাম, আবার এই কর্নারটা ধরে এদিকে দিলাম, দেখছেন? এখন এটা এদিক সেদিক মুভও করাতে পারবো। আবার এদিকে যে আমি রাউন্ড করলাম, এখানে এই যে এইখানে কিন্তু কর্নার আছে, দেখছেন? একটা দুইটা পয়েন্ট, তো এই দুইটা পয়েন্ট আমরা সেম ভাবে কিন্তু এই যে মুভ করাতে পারবো, বুঝছেন? এটা কিন্তু নষ্ট হয়ে গেছে গেছে অনেক সময় কাজে আসবে, এখন হয়তো কোনো কাজে আসবে না, কিন্তু পয়েন্ট নিয়ে যখন কাজ করবেন তখন আপনার ডাইরেক্ট সিলেকশন টুলটা লাগবে। অ্যাঙ্কার পয়েন্ট যখন আপনি নিয়ে কাজ করবেন, এই যে এগুলো প্রত্যেকটা একটা পয়েন্ট, যে পয়েন্ট গুলো আপনি যে দেখেন মানে কার্ভ করতে পারবেন, এই যে কার্ভ, আবার দেখেন এই যে কার্ভ করতে পারবেন এইভাবে। এরপর হলো গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলের শর্টকাট কিটা আপনার একই, ওই আমি ডাইরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কিটা বলে গেছিলাম। ডাইরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কি হলো এ, আমরা কিবোর্ডে যদি এ প্রেস করি তাহলে ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হবে, তারপর আর কি আমরা একদম কোনো সময় টাইম লাগবে না, সাথে সাথে কাজ করতে পারবো। এখন আসছে একটা গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলের জন্য আমরা আমাদেরকে আগে গ্রুপ সম্পর্কে জানতে হবে, যে গ্রুপ কি, গ্রুপ কিভাবে কি করতে হয়। দেখেন এখন এখানে কিন্তু প্রত্যেকটা অবজেক্টই আলাদা। আমি এটাকে একটা কালার দিই, এইটাকে একটা কালার দিই, এইটাকে একটা কালার দিয়ে নিলাম। তো দেখেন প্রত্যেকটা অবজেক্ট আলাদা। এখন গ্রুপ মানে তো আমরা অবশ্যই বুঝি যে একত্র বা সংযুক্ত বলা যায়, বা কয়েকটা বস্তু হোক ব্যক্তি হোক বা কোনো কিছুর নিয়ে একত্র যে একটা দল বা কোনো কিছু হয়, তখন ওইটাকে আমরা গ্রুপ বলি, কিন্তু সিঙ্গেল থাকলে আর আমরা তো আর এটাকে গ্রুপ বলি না। তো দেখেন আমি সবগুলো সিলেক্ট করলাম। এখন দেখেন এই পাশে প্যানেল বারে
আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রুপ লেখা আছে। গ্রুপটা তখনই আসবে যখন আপনি একাধিক অবজেক্ট সিলেক্ট করবেন। দেখেন আমি কিন্তু একটা সিঙ্গেল অবজেক্ট সিলেক্ট করছি, এখানে কিন্তু গ্রুপ নাই। যখন আপনি একাধিক মানে একটার বেশি হোক, সেটা দুইটা তিনটা আরো বেশি, দুইটা সিলেক্ট করবেন তখন কিন্তু গ্রুপ হবে, বুঝছেন? এখন গ্রুপ হইলে আমি এই যে গ্রুপ করলাম, গ্রুপ হওয়ার পরে সিলেকশন টুলের কিন্তু এখন সিলেকশন টুল এই গ্রুপটাকে একটা একটা হিসেবে কাজ করবে আর কি। ধরেন এই যে এই একটা টুল, সিলেকশন টুল মনে করবে যে এখানে একটি অবজেক্ট, কিন্তু অথচ এখানে কিন্তু দুইটা অবজেক্ট আছে, দুইটা অবজেক্ট নিয়ে একটা গ্রুপ আকারে আছে। এটা কিন্তু সিলেকশন টুল দিয়ে আপনি যত ইয়া করেন দুইটা একসাথে যাবে। এখন আপনি চাইতেছেন যেন একটা অবজেক্টকে আলাদা করতে, আলাদা করার জন্য অনেক ভাবে করা যায়। এখন আপনি তো আলাদা করার জন্য অবশ্যই আনগ্রুপ করতে পারেন। এই যে আনগ্রুপ, আনগ্রুপে ক্লিক করলাম, তারপরে যে নাড়াচাড়া করলাম, একটা এখানে কিন্তু একটা নাড়াচাড়া হইতেছে। সবার আগে আপনার জানতে হবে যে গ্রুপ করতে করার শর্টকাট কি কি হবে। এখন আমি সিলেক্ট করার পর কন্ট্রোল জি, একদম সহজ। কন্ট্রোল জিতে প্রেস করলে এটা গ্রুপ হবে। কন্ট্রোল জিতে প্রেস গ্রুপ। এখন আমি যদি আনগ্রুপ করি, এখন আমার তো বারবার এইদিকে যাওয়া ক্লিক করা আছে, কিবোর্ডে আমি চোখ বন্ধ করে কি যদি শর্টকাট কিটা প্রেস করি, সাথে সাথে আনগ্রুপ হয়ে যেতেছে। সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট জিতে যদি প্রেস করি তাহলে আনগ্রুপ হয়ে গেছে, এই দেখেন। এখন কন্ট্রোল জি সিলেক্ট, গ্রুপ হয়েছে। এখন এটারে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল শিফট জি, মানে এখন আনগ্রুপ হয়েছে। এখন এই সবগুলোর যদি আমি একটা গ্রুপ করি, এখন গ্রুপ আকারে আছে। এখন আমার এইগুলো কাজ করতে হলে তো অবশ্যই আনগ্রুপ করে কাজ করতে হবে বা নাড়াচাড়া করতে হবে বা অবজেক্টের পরিবর্তন আনতে হবে। কিন্তু এই ডাইরেক্ট সিলেকশন টুলে যদি থাকেন আপনি, তাহলে দেখেন প্রত্যেকটা অবজেক্ট আপনি এদিক সেদিক নিতে পারতেছেন, দেখছেন? আমার কিন্তু এটা গ্রুপ করা, অথচ প্রত্যেকটা অবজেক্টে আপনি নাড়াচাড়া করতেছেন, কিন্তু ওই একটার সাথে একটাই যাইতেছে, একটাই সংযুক্ত। এই একটা সিলেক্ট করলাম, এই একটাই যেতেছে। এটা তখনই কাজ করবে যখন আপনি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে কাজ করবেন। আর এরপর গ্রুপ সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুলটা এটা সেম ইয়ার মতোই, ডাইরেক্ট সিলেকশন টুলের মতোই। এটা এটার আলাদা কিছু না, আমি মনে হয় না আমি কখনো গ্রুপ সিলেকশন টুল দিয়ে কোনো কাজ করছি। গ্রুপ সিলেকশন টুলের কোনো কাজ আপনাদের কখনো কাজে আসবেও না, জানাও লাগবে না। দেখেন একই ডাইরেক্ট সিলেকশন টুলের মতো, একটা ক্লিক করলাম, এটা নাড়াচাড়া মুভিং করলাম। আচ্ছা, এই দুইটা টুলস, এই দুইটা টুলস আমি আজকে আপনাদেরকে দেখালাম। এরপর বাকি টুলস গুলো আমি আপনাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল সবগুলোই দেখাবো। ইলাস্ট্রেটরের যাবতীয় যা কিছু আছে আমি আপনাদেরকে সবকিছুই একটা একদম ফ্রিতে সবকিছুই দেখাবো। আর ডিজাইন, গ্রাফিক্স, গ্রাফিক ডিজাইনের জগতে প্রজেক্ট কিভাবে হ্যান্ডেল করবেন বা ক্লায়েন্ট কি কি রিকোয়ারমেন্ট দিতে পারে, ক্লায়েন্টের প্রজেক্ট কিভাবে হ্যান্ড ওভার করবেন, একদম রিয়েল প্রজেক্ট করে আমি দেখাবো। আমি যেভাবে ক্লায়েন্টকে ফাইল হ্যান্ড ওভার করি, কিভাবে সেভ করবেন ডকুমেন্ট, ক্লায়েন্ট কি চাইলে কি করতে হবে, যাবতীয় কিছু আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। কিন্তু আপনার মনোযোগ দিয়ে ক্লাসটি করতে হবে আর একটু লেগে থাকতে হবে। দেখেন আমার ইলাস্ট্রেটর শিখতে অনেক কষ্ট হয়েছে, কষ্ট বলতে টের পাই না, কিন্তু অনেক টাইম লাগছে, অনেক খুবই টাইম লাগছে। অনেক পারিবারিক প্রেশার, অনেক ফিনান্সিয়াল প্রেশার, সবকিছুতে অনেক ভুগতে হয়েছে। তারপর কিন্তু আমি এই ইলাস্ট্রেটরটা একদম আমার নিজের কন্ট্রোলে নিতে পারছি। কিন্তু আমি কোনো কোর্স করিনি। তো আশা করি আমি আপনাদেরকে একটি ভালোভাবে শেখাতে পারবো, যেটা আপনার
এই শেখার জার্নিটা আপনাকে একদম ক্লায়েন্ট হ্যান্ডেলিং পর্যন্ত নিয়ে যাইতে পারবে। আমি তো এই দেখেন 6টা বাজে, আমি সারা রাত কাজ করার পর এখনো ঘুমাইনি। তারপরে গিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা বানাইছি। তো আশা করি, আমি তো একদম কথাই বলতে পারি না, রাত তো অনেক। তো কিছু অনেকেই হয়তো অনেক কিছু বলতে পারেন, তো আমার এইগুলো দেখার বিষয় না। যারা শিখতে চাচ্ছেন তারা অবশ্যই উপকৃত হবেন, আমি শেখাতে পারবো ইনশাল্লাহ।